আবারও ডক্টর ইউনূস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা যুগান্তকারী সিদ্ধান্ত, যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। সিদ্ধান্তটার প্রভাব, তাসির, ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের 54 বছরের রাজনীতির যে মূল সমস্যা, এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে। এবং এবার আজকে যে রিপোর্ট করলো, এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না। ইতিপূর্বে কিন্তু আমরা এর আগে দেখিনি। এই শেখ হাসিনাকে চারদিক থেকে আইনি বৈধতা দিছিল এই খায়রুল সুন্দরী, না খায়রুল হক। বিচারে উনার 100 বছর না 500 বছর জেল হওয়া উচিত। 500 বছর, এইটা হলে তো ভাই খবর আছে। হ্যাঁ, দিল্লির খবর আছে। আওয়ামী লীগের সময় কি ফুরিয়ে গিয়েছে ভারত থেকে? এবার কাঁঠাল খাওয়া শেষ। এখন কি কাঁঠালের চামড়া ফেলে দেওয়ার টাইম হয়েছে? হাসিনাকে কি এখন ভারত ফেলে দিবে? হাসিনার মন্ত্রীদের কি এখন ভারত ফেলে দিবে? মোদি দাদা কাম সারছে, কিন্তু এখনো মোদি দাদার কাপড় ঠিক আছে? মোদি দাদাকে খাওয়া দাওয়া করতেছে এখনো? অনেক জ্বালাইছো, মোদি খাওয়া দাওয়া বাদ হয়ে। আমাদের দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আবারও ডক্টর ইউনূস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা যুগান্তকারী সিদ্ধান্ত, যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত। সিদ্ধান্তটার প্রভাব, তাসির, ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের 54 বছরের রাজনীতির যে মূল সমস্যা, এর মানে কারচুপির নির্বাচন, এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে, যেটা ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছে। মজার বিষয়, একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইউনূস সরকার, ঐক্যমত্য কমিশন। এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি এগুলো চাচ্ছে না, কিন্তু হচ্ছে। যেমন একই ব্যক্তি দুইবার, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবে না। বিএনপির বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে এটাও যুগান্তকারী। এবারের সিদ্ধান্ত এর চাইতে বড়। প্রধান বিচারপতি নিয়োগ, যেমন বিএনপি একটা মৌলিক কনসেপ্ট আছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনাগুলো, অতএব এগুলো মানা যাবে না। প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিচ্ছে, এনসিসির বিরোধিতা করছে, নানান কিছু, যে এটা কে করবে, এটা কে করবে না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ কিভাবে হবে, নানান বিষয়ে বিএনপির অভিযোগ যে সরকার বা সরকারের প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিবে, এতে আরো জটিলতা তৈরি হবে। এবং ফাহাম আব্দুল সালামদের মতো ডেসপিকেবল মাদারবোর্ডরাও দেখবেন যে এই বয়ান বা এর পক্ষে লেখালেখি করে যে না 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 না, এটা প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিবে, এটা ঠিক হচ্ছে না, এতে জটিলতা তৈরি হবে। কিন্তু না, বিএনপির এসব চিন্তা দর্শন বা এইসব থিওরির ঊর্ধ্বে উঠে এগুলোর বিরুদ্ধে, যে এগুলোকে উপেক্ষা করে, ওভারলুক করে, জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশার ভিত্তিতে, অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ডক্টর ইউনূস সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। নীরবে নিভৃতে একটা বড় কাজ হয়ে গেছে, বিশাল কাজ, বিরাট অর্জন। বাংলাদেশের 54 বছরের রাজনীতির মূল সমস্যা ছিল সুষ্ঠু নির্বাচন, এবং এই নির্বাচনের কারচুপিটা কে করতো? সাধারণত ক্ষমতাসীন দল করতো। যারা ক্ষমতা আসতো তারাই নির্বাচনে কারচুপি করতো। জিয়াউর রহমান ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন, এরশাদ ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন। বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিব দায়িত্ব নিয়েই নির্বাচনে কারচুপি করেছেন। 73-এর সেই জঘন্য নির্বাচনের কথা আপনারা জানেন। এক পর্যায়ে তো শেখ মুজিব নির্বাচনে বাদ দিয়ে দিল। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সবাই ভোট চোর। 91 সালে বিএনপি ক্ষমতা এসে মাগুরার উপনির্বাচনে সেই কলঙ্কজনক অধ্যায় ঘটিয়ে দিল। পুরোপুরি বিএনপি ভোট চোর। আর বিএনপি 2001 থেকে 2006 ভোট চুরি সব বন্দোবস্ত করেছিল আবার ক্ষমতায় আসতে। জামাতও তার সহযোগী ছিল। ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, বিচারপতিদের বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করা, কত কিছু করেছে। আওয়ামী লীগের কথা তো জানেনই। এর মানে যারাই ক্ষমতায় আসে তারাই ভোট চুরি করতে চায়, এবং ভোট চুরি, মেকানিজম, কারচুপি এগুলো কিভাবে করে? নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে করে। এজন্য বাংলাদেশের 54 বছরের ইতিহাসে প্রধানতম সমস্যা সুষ্ঠু নির্বাচন না হওয়া। আর সুষ্ঠু নির্বাচন না হওয়ার পেছনে সরকারি দল এবং তাদের পকেট কমিশন, নির্বাচন কমিশন দায়ী। এটা হচ্ছে মূল জায়গা। এই জায়গাটার একটা সমাধান চমৎকার ভাবে হয়েছে বলে আমরা মনে করি। যদিও বিএনপি এইসব ফিলোসফিতে বিশ্বাস করে না। কিভাবে? আমি আসছি সেদিকে। আমি যে কথাটা বলি বারবার, বিএনপি ভুয়া, বিএনপি ধৈর্যা, বিএনপির ভবিষ্যৎ নেই, বিএনপি থাকবে না, বিএনপির কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। কারণ বিএনপি গণবিরোধী রাজনীতি করছে, বিএনপি ভারতপন্থী রাজনীতি করছে, বিএনপি চান্দাবাজি, লুটপাট আর পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে। নতুনত্বকে বিএনপি ওয়েলকাম করতে রাজি না। পরিবারতন্ত্রের দল বিএনপি, 10% খাম্বার দল বিএনপি। দর্শক, সিদ্ধান্তটা আগে হয়েছে 23 জুলাই, কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। কিন্তু এটা অনেক বড়, অথচ এটা নিয়ে টক শো, ফিচার লেখা, কলাম লেখা, অনেক কিছু হতে পারতো, কিন্তু এটা নিয়ে তেমন আলাপ আলোচনা হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি সকলে, যদিও এর মূল ফিলোসফিতে বিএনপি বিরুদ্ধে, আমি আসছি সেদিকে। আগামীতে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার ইচ্ছা মতো পরিবর্তন করতে না পারে। তো দর্শক, এখন এতেই সব সমস্যার সমাধান কিভাবে? নির্বাচন কমিশন হাসিনা
বিএনপি প্রত্যেকের মনের মতো নিয়োগ করতো। কে এম হাসানকে সিইসি নিয়োগ করতে কত ঝামেলা কি করেছিল মনে আছে আপনাদের? তো এরকম বাটপারি বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, সেম বাটপার। জাস্ট বিএনপি ধরা পড়েছে, আওয়ামী লীগ ধরা পড়েছে দেরিতে। বিএনপি শুরুতেই মারা খেয়েছে, আওয়ামী লীগ মারা খেয়েছে দেরিতে, কিন্তু দুই দলে কিন্তু সেম বাটপার, কোনো পার্থক্য করতে পারবেন না আপনি। এখন হাসিনা বা বিএনপি কি করতো? ওই যে প্রধানমন্ত্রী ইচ্ছে মতো সিস্টেমে বয়স বাড়ি হোক যেভাবে হোক একটা সিস্টেমে একজনকে বানিয়ে দিত প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনার। আবার হাসিনা এসে একটা আইন করলো, ওই হাসিনা আগেভাগে ডামি পার্টি কিংবা কিংস পার্টি রেডি করে রেখেছে, সেই তরিকত ফেডারেশন অমুক তমুক বালসাল হাবিজাবি, এরা যাদের নাম দেয় এরাই হয়ে যায়। আসলে ওটা সব হাসিনার মেকানিজম, হাসিনার ডিজিএফআই এর মাধ্যমে এগুলো করাতো, বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না। কিন্তু না, এখন যেটা হয়েছে সরকারি দল বিরোধী দল সবাইকে একমত হতে হবে, নইলে সে নির্বাচন কমিশন হতে পারবে না আর কমিশনার হতে পারবে না, সিসি হতে পারবে না। এর মানে এই দুই দল মিলে করবে, আর দুই দল মিলে করতে উভয়ের কাছে আস্থাযোগ্য, অথবা এই যে দুই দল মিলে পুরো নির্বাচন কমিশন গঠন করতে হবে, প্রধান সরকারি দল এবং বিরোধী দল। এতে যেটা হবে রাষ্ট্রীয় কিছু লোক তৈরি হবে যারা কোনো দলের দালালি করবে না, যেমন কোনো সচিব, সেনাবাহিনীর অফিসার বা বিশ্ববিদ্যালয়ের ভিসি, যারা দালালি মুক্ত ভাবে তারা রিটায়ার্ডে যাওয়ার চেষ্টা করবে, তাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমরা নিরপেক্ষভাবে আছি, এটা মানুষ জানুক, এবং পরবর্তীতে আমাদের নিরপেক্ষতা দেখে দুই দলের জন্য আমাদেরকে চুজ করে। এই ধরনের লোকও তৈরি হবে এবং এই সরকারি দল বিরোধী দল বাধ্য হয়ে এই ধরনের নিরপেক্ষ লোকই খুঁজে বের করতে বাধ্য হবে, কিছু করার নেই। এটা হচ্ছে যুগান্তকারী, যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত, এবং এর মাধ্যমে ওই নির্বাচনের কারচুপির সমস্যার সমাধান হবে। দর্শক, আল জাজিরাতে প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম, সেখানে শেখ হাসিনার 36 ডেজ নিয়ে একটি ভিডিও, এবং এই ভিডিওই কি আসলে শেখ হাসিনার কফিনের শেষ পেরেক? এই প্রশ্নটা আমার থাকবে এবং এটার উপরে ভিত্তি করে আলোচনা থাকবে। দেখুন, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ডকুমেন্টেড একটা রিপোর্ট পাই জাতিসংঘের থেকে। যেহেতু জাতিসংঘ এটা ডকুমেন্টেড করেছে, তারা ভিডিও আকারে প্রকাশ করেনি, এই জন্য আমরা অনেকেই সেটা পড়িনি, এবং যেহেতু ইংলিশে লিখেছে অনেকেই আমরা সেটা জানি না, এবং এটা অনেক বড় একটা বইয়ের মতো। এটা হচ্ছে একটা ডকুমেন্টেড দলিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে কিছুদিন আগে বিবিসি একটা ডিটেলস একটা রিপোর্ট করেছে, এবং সেই রিপোর্টে বিবিসি দেখিয়েছে যে কিভাবে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন মানুষের উপর গুলি করার জন্য, এবং বিবিসি সেটা কিন্তু পরীক্ষা করে দেখেছে যেটা আসলে শেখ হাসিনার গলা। এবং এই আল জাজিরা রিপোর্টটা আমি বলবো যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ একটা রিপোর্ট, এবং এই রিপোর্টটা সবারই দেখা উচিত। এবং ধন্যবাদ জানাই আল জাজিরাকে যে তারা 2-3 বছর আগে কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটা ডকুমেন্টারি করে প্রথম এই শেখ হাসিনার এবং তার সেনাপ্রধান আজিজের মুখ সম্বোধন করে দিয়েছিল, এবং এবার আজকে এই আল জাজিরা যে রিপোর্ট করলো, এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না। এবং এই আল জাজিরা রিপোর্টটা কেন অন্য রিপোর্ট থেকে আলাদা, আমি যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখবো যে সেখানে শেখ হাসিনার অনেকগুলো ফোন কনভারসেশন, সালমান এফ রহমানের ফোন কনভারসেশন, এমনকি পুলিশের প্রধান মামুনের ফোন কনভারসেশন, যা ইতিপূর্বে কিন্তু আমরা এর আগে দেখিনি। আমরা একটা একটা করে শুনতে চাই। প্রথমে আমরা শুনবো ছাত্রলীগের সেক্রেটারি শেখ ওয়ালিউর রহমান ইনান, তার সঙ্গে শেখ হাসিনা কনভারসেশন করতেছে, এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের সঙ্গে শেখ হাসিনার কনভারসেশন শুনবো, এবং এই কনভারসেশনে শেখ হাসিনা ইনানকে নির্দেশ দিচ্ছেন যাতে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে কঠোর হস্তে দমন করে। আসসালামু আলাইকুম। আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের কাজ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করবো ডিরেকশন দিতে পারতেছিল না, এই জন্য আজকে আপনারা বারবার ফোন দিচ্ছি। আপনি কিছু মনে করেন না? আমি কেন মনে করবো, আমি তো সেদিন সবাই আছি, কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার। আমি তো বলি স্যার, আমি আমাদের তারা ঘাবড়ায় যায়। আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর বিষয়ে অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হচ্ছে, বেস্ট ডিসিশন। আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে চলতে আসছি। এরপর 16ই জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়, সেই আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার জন্য চিকিৎসকের উপর চাপ প্রয়োগ করা হয়, এবং এই সংক্রান্ত একটা টেলিফোন কনভারসেশনও ফাঁস হয়েছে, যেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তিনি পুলিশের প্রধানকে ফোন করে বলতেছেন যে এই রিপোর্টটা আসলে যাতে পরিবর্তন করা হয়। এটা আমরা আল জাজিরার প্রতিবেদনে দেখেছি যে কর্তব্যরত চিকিৎসক নিজ মুখেই স্বীকার করেছে। আমরা শুনি একটু কনভারসেশনটা। হ্যালো, আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল, ওর পোস্টমর্টেম হয়েছে? রিপোর্ট পাইছেন আপনারা? এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? এটাও আমাদেরকে দেয় নাই স্যার, এবং আমাদের সাথে তো লোক চুরি খেয়ে দেয়। বডি পোস্টমর্টম করা হয়েছে তো? তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে থাকে লুকি চুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল? রংপুর মেডিকেল আমরা বললাম কি হয়েছে, এটাও আমাদের সাথে বলতে গিয়ে অনেক সময় আছে না যে একটা কিছু হইলে এরপরে আমাদেরকে, আমরা তো কিছু হইলে বলি যে এই ডাইমেনশনে যাচ্ছে আমরা এইভাবে প্রস্তুত আছি, এরকম তো কিছু আছে, ওরা আমাদের সাথে কোনো কথাই বলে। আচ্ছা দেখি, আমি দেখতে। আমরা আরেকটি টেলিফোন কনভারসেশন পেলাম, যেখানে শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র আতিকের সঙ্গে কথা বলতেছে, এবং এই আতিককে দিয়ে
কিভাবে লন্ডন সিটি কর্পোরেশনের মেয়র সাদিক খানকে প্রভাবিত করে এবং সাদিক খানকে হাসিনার পক্ষে নিয়ে কিভাবে এই বিশ্ব জনমতটা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে দাঁড় করানো যায়, আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে সমস্ত বিশ্ব জনমতকে কিভাবে লন্ডনের মেয়র সাদিক খানকে দিয়ে প্রভাবিত করা যায় সে ব্যাপারে আলোচনা করতেছেন এই আতিকের সঙ্গে শেখ হাসিনা। আমরা একটু শুনি। এই ছবিগুলি বাইরে পাঠাও না কেন? তাহলে আমি আপনার কাছে আমি ইয়া করে দেন আপা, আমি সব পাঠিয়ে দিচ্ছি আপা। আমাদের সিফটের হোল ওয়ার্ল্ডের মেয়রদের ফোরাম সাদিক খানের নেতৃত্বে, ওরাও বলছে কি করতে পারি বলো। আমি সাদিক খান তোমার সাথে ক্লোজ ফ্রেন্ড, লন্ডনের মেয়র। কথা বলো, সাথে কথা বলো। এই যদি সবকে আবার ওখানে পাঠানো আছে, মানে সব অ্যাম্বাসাডারদের কাছে মোটামুটি দেওয়া আছে। না, এটা ভালো বলছেন আপা, আমাদের গ্রুপে আছে আপা, আপনি তো পাঠাচ্ছেন, আমি মেয়রদের কাছে পাঠিয়ে দিলেন না। এবং শেখ হাসিনা একজন ছাত্রলীগ নেতার সঙ্গে ফোনালাপ করে ব্রিটিশ হাইকমিশনারকেও বলতে বলেন যে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, ইন্টারনেট সহজে চালু হবে না, এটা যেন ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়ে দেওয়া। আর ওই বিটিআরসি বন্ধ করতে ইন্টারনেট বন্ধ, ব্রিটিশ হাইকমিশনার যেতে পারবে ঠিক হবে, এটা তোমরা বলো। আন্দোলন এটা শেষ ঠিক হতে অনেক সময় লাগবে। এবং আপনাদেরকে বলে রাখি যে শেখ হাসিনা কিন্তু 50টা মোবাইল ফোন ইউজ করতো। শেখ হাসিনা 50টা মোবাইল ফোন ইউজ করতো এবং শেখ হাসিনা NTMC গঠন করেছিল মানুষের ফোনালাপ রেকর্ড করার জন্য, যাতে এই ফোনালাপ ধরে ধরে তাদেরকে বিপদে ফেলতে পারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই শেখ হাসিনারই কিন্তু এসব ফোন রেকর্ড NTMC থেকেই পাওয়া গিয়েছে। NTMC হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এই NTMC থেকে কিন্তু এখন শেখ হাসিনারই ফোন রেকর্ড উদ্ধার করা হচ্ছে। এই NTMC শেখ হাসিনার ফোনালাপ রেকর্ড করতো, যদিও শেখ হাসিনা 50টা ফোন ব্যবহার করতেন, 50টা। এবং অনেকেই দায়ী করেন ওয়াকারকে, যে ওয়াকার কেন এটা করলো ওটা করলো। শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নিলে ওয়াকারকে জিজ্ঞেস করতেন না। শেখ হাসিনার নিজের লোক ছিল জিয়াউল আহসান এবং কর্নেল রাশিদ আহমেদ। আজকে শেখ হাসিনা যেই গণহত্যা করেছে, সেই গণহত্যা এখন দেশে বিদেশে সব জায়গায় স্বীকৃত যে হ্যাঁ শেখ হাসিনা আসলে গণহত্যাকারী। এবং এই শেখ হাসিনা কোনোদিন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। যদি শেখ হাসিনা কোনোদিন আবার এই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে এই পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানের সকল বই আবার নতুন করে লিখতে হবে। কাজে যারা মনে করেন হাসিনা আবার ফিরে আসবে, তাদের বলি ওই চিন্তা বাদ দেন। হাসিনা কখনোই ফিরবে না এবং সে একজন স্বীকৃত গণহত্যাকারী। এবং ধন্যবাদ জানাই আল জাজিরাকে এমন একটা সুন্দর রিপোর্ট করার জন্য। আপনারা হেডলাইনটি দেখতে পেয়েছেন যে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন করতে দেন নাই ভারত। দিল্লিতে আজকে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু সেই সংবাদ সম্মেলনটি করতে দেন নাই ভারত সরকার। কেন আওয়ামী লীগকে সংবাদ সম্মেলন করতে দেন নাই ভারত? কি আওয়ামী লীগ থেকে ইউটার্ন নিচ্ছে? এবার কি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিয়ে দিবেন? ওবায়দুল কাদের তাদেরকে কি ফেরত দিবেন? এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মতো খুনিদেরকে যে তারা মানে গরম গরম ভাত খাওয়াচ্ছে কলকাতা দিল্লি বসিয়ে, তাদেরকে কি আমাদের হাতে দিবেন? আর নতুবা কেন আজকে এটা আজকে বলতে গতকাল বুধবার দিন সেই সাংবাদিক সম্মেলনটি করার কথা ছিল নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছিলেন ওবায়দুল কাদের এবং সেখানে গিয়েছিলেন আরো বেশ কিছু আওয়ামী লীগের রাঘব বোয়াল মন্ত্রীরা। আমরা পররাষ্ট্র মন্ত্রীর কথা শুনেছি, সে বেলজিয়াম থেকে দিল্লি গিয়েছেন এবং নৌফেলকেও আমরা শুনেছি সে দিল্লি গিয়েছে। একটি বিরাট তাদের মন্ত্রী পরিষদের গ্রুপ দিল্লি গিয়েছিলেন, তারা সংবাদ সম্মেলন করবে যে গোপালগঞ্জে রণক্ষেত্র তৈরি হয়েছে, মানুষ খুন হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে একটি হত্যা গুম সন্ত্রাস চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করার আগ মুহূর্তে তারা সংবাদ সম্মেলনটি বন্ধ করে দিয়েছেন। এখন সেই সংবাদ সম্মেলনটি কেন আহ্বান করেছিলেন, কারা করেছেন, এই বিষয়ে বিস্তারিত আমি মানব জমিন পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি। নয়াদিল্লি সংবাদ সম্মেলনে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা ও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক মন্ত্রীরা, কিন্তু প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে ভারত সরকার সায় না পেয়ে ভিন্ন নামে আহত সংবাদ ব্রিফিংটি বাতিল করা হয়। যদিও আয়োজকদের তরফে সংবাদ সম্মেলন উপস্থিত হওয়া সাংবাদিকদেরকে এটা আপাতত স্থগিত জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়। এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণহত্যা চলছে এমন অভিযোগ তুলে বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়, ভারতীয় সংবাদ মাধ্যম বলছে। অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে এই সংবাদ সম্মেলনকে বন্ধ করে দেয় ভারতীয় মিডিয়া, টাইমস অফ ইন্ডিয়া থেকে, সব জায়গা থেকে এই কথাটি বলা হচ্ছে। এই জন্য আমি বলতাম আওয়ামী লীগের সময় কি ফুরিয়ে গিয়েছে ভারত থেকে, এবার কাঁঠাল খাওয়া শেষ। মাঝখানে এটাকে কি বলে, মানে মাঝখানে একটা কাঁঠালের মাঝখানে যে একটা মানে ইয়ে থাকে, কাঁঠালগুলা যে ঝুল্লা থাকে, এটাকে কি বলে, সেটাকে এখন ফেলে দেওয়ার টাইম হয়েছে। আর কাঁঠালটারে যে ঢেকে রাখে, কুশকুলা যে আমরা খাই, অরেঞ্জ কালার, সুন্দর সুন্দর কালার, হলুদ কালারের কুশকুলা যে আমরা খাই, এটাকে ঢেকে রাখে, এটার নাম কি, কাবাব বা কাঁঠালের চামড়া। এখন কি কাঁঠালের চামড়া ফেলে দেওয়ার টাইম হয়েছে? হাসিনাকে কি এখন ভারত ফেলে দিবে? হাসিনার মন্ত্রীদেরকে কি এখন ভারত ফেলে দিবে? বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তাদেরকে তুলে দিবে এবং ইউনূসের সাথে সুসম্পর্ক করে ভারত কি এখন বাংলাদেশের সাথে পুরাতন ব্যবসা বাণিজ্য গুলা
পূর্ণভাবে চালানোর জন্য মিনিমাম তাদের যেই ব্যবসা বাণিজ্য গুলার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের সাথে, সেই ক্ষতিগ্রস্তটা উত্তোলনের জন্য এবার হাসিনা এবং তার দলের মন্ত্রীদেরকে বলি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।